তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার রবকে চিনিবে। কোনো ধর্মগ্রন্থ আজও পর্যন্ত উল্লেখ করতে পারেনি যে আমার ভগবান বা আমার আল্লাহ বা আমার ঈশ্বর তার চেহারা বা তার চেহারা নিদর্শন। আমি লালন সাইজির বাণী বাত্রা গান পছন্দ করি। ওনার বাণী শুনলে আর ইহকালের কথা মনে থাকে না, শুধু পরকালের কথাই মনে পড়ে। সাইজির জন্ম ইতিহাস আজও রহস্যে ঘেরা, কিন্তু নানা ঘটনা পরিক্রমায় কুষ্টিয়ার ছেউরিয়ায় নিয়েছিলেন ঠাঁই, করেছিলেন আখড়া, ফেলেছিলেন শেষ নিঃশ্বাস। যাচ্ছি সেখানে, লালনের আখড়ার সবকিছু দেখাবো আপনাদের, আর শোনাবো সাইজির জীবনের অজানা অনেক কাহিনী। লালন সম্পর্কে তেমন একটা জানা যায় না, কারণ ওনার যে ব্যক্তিগত তথ্যগুলো আছে, ওনার কোথায় জন্ম, কোথা থেকে এসছে, এগুলো এক একজন এক এক রকম মতামত দেয়, তবে এগুলো মনে হয় সঠিক না। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি কুষ্টিয়ার লালন সাইজির মাজারে। কুষ্টিয়া শহর থেকে ছেউরিয়া লালন সাইজির আখড়ার দূরত্ব 5 কিলোমিটারের মতো। অটোরিকশা করে যাচ্ছি, যেতে সময় লাগবে 20 মিনিটের মতো। যাচ্ছি পাড়া মহল্লার রাস্তা দিয়ে। অল্প কিছু সময় পরেই শহর থেকে ছেউরিয়ায় প্রবেশ করলাম। যারা লালন সম্পর্কে জানে, তার গান শোনে বা লালন সম্পর্কে আগ্রহ আছে, তাদের কাছে কুষ্টিয়ার ছেউরিয়া নামটা বেশ পরিচিত। পৌঁছে গেলাম সাইজির আখড়ায়। অটোরিকশা থেকে নেমে প্রথমেই চোখে পড়ল সাইজির আখড়ায় প্রবেশের জন্য সুন্দর বড় একটি গেট, যেখানে লেখা মানুষ ভজলে সোনার মানুষ হবি। এটাই লালন দর্শনের মূল কথা। গেটের অপর প্রান্তে খোলামেলা বড় একটা মাঠ। মাঠের এক পাশে বেশ কিছু সুভিনিয়র শপ। মাঠের পর কি আছে সেসব আমরা পরে দেখব। আগে চলুন লালনের আখড়ায় যাই। পুরো লালন কমপ্লেক্স ঘুরে তারপর এদিকে আসব। লালনের আখড়ায় প্রবেশ করেই দূর থেকে চোখে পড়ল একটা সাদা বড় গম্বুজ। সেখানে যাওয়ার জন্য সুন্দর রাস্তা। গেটে ঢুকেই হাতের ডান দিকে আছে ভাবের ঘর। আমি সামনের দিকে হাঁটতে থাকলাম। কাছে গিয়ে বুঝলাম সাদা গম্বুজ ঘরটা হলো লালনের মাজার বা সমাধিস্থল। সমাধিস্থলের আগে আছে একতারা হাতে বড় একটি ভাস্কর্য। লালন কমপ্লেক্সে ঢুকতেই লালনের একতারা, তারপর হচ্ছে লালনের মাজার এবং পেছনে অডিটোরিয়াম, মিউজিয়াম, একাডেমিক ভবন। ভাস্কর্য রেখে সামনে এগিয়ে গেলে সাইজি এবং ওনার শিষ্যদের সমাধিস্থল। আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, সেই ঘরের ভেতরেই রয়েছে ফকির লালন শাহর কবর। তার শেষ ইচ্ছা অনুযায়ী এই ঘরটিতেই তাকে সমাধি দেওয়া হয়েছিল, কোনো ধর্মীয় রীতিনীতি আচার আচরণ না মেনেই। এখন এটিকে সুন্দর করে মাজার করা হয়েছে এবং এই মাজার প্রাঙ্গণে রয়েছে তার সে সময়ে যারা শিষ্য ছিল, তার একদম কাছের শিষ্য যারা ছিল, তাদের কবর। সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি।
সাইজির সমাধি ভিডিও করা বা ছবি তোলা নিষেধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। সমাধির পাশে লালন ফকিরের বেশ বড় একটা মুরাল আছে। মুরালের এক পাশে অডিটোরিয়াম, তার নিচে বেশ খোলামেলা জায়গা, যেখানে লালন ভক্ত আর শিষ্যরা অবস্থান করছেন। চলছে গান বাজনা। লালনের জন্ম হয়েছিল ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার এমন এক সময়ে যখন ধর্ম, বর্ণ, গোত্র সব কিছুতে মানুষে চলছিল ভেদাভেদ, হানাহানি। আর সেই সময়ে লালন শুরু করেছিলেন তার আধ্যাত্মিক চর্চা, তার দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে এক মানবতাবাদী সমাজের ঘোষণা দিয়েছিলেন। তিনি তার শিষ্যদের নিয়ে এক আখড়া গড়েছিলেন, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ এসে থাকতে পারত। লালনের ধর্মচিন্তা নিয়েও রয়েছে মতভেদাভেদ। অনেকেই বলেন তিনি মুসলিম, অনেকেই বলেন তিনি হিন্দু। আসলে লালন হিন্দু মুসলিম কোনো ধর্মের মধ্য দিয়ে যেতেন না। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও লালন তার সাধনার মাধ্যমে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম সম্পর্কে জেনেছেন এবং এক মানবতাবাদী ধর্মের সূচনা করেছিলেন। উনি বসন্ত রোগে গড়াই নদীর থেকে ভাইসে আসে কলার ভেওয়া, ওই ভেলা কয়, এটা কালী নদী। গড়াইতে বাড়া আইসলে এই কালী নদীতে আইসে পাশে একটা ঘাট ছিল, এই ঘাটে আইসি ওই ভেলাটা ভেড়ে মলম সাইজি উনি খুব ভোরে গোসলে যাইত। যাইয়া উনি পরীক্ষা করে দেখল যে এই বসন্ত রোগের মানুষ জীবিত আছে। তা উনি হইতে ফিরে বাসায় আসে। বাসায় এসে ওনার ছেলে ফেলে ছিল না, বাড়িওয়ালাক বলল যে একটা ছেলে বসন্ত রোগে ভাসিয়ে আইছে, জীবিত আছে। বাড়িওয়ালা বলল যে উনি যদি জীবিত থাকে তাহলে নিয়ে আসো। খালি বসন্ত রোগ যে গায়, তখন ওইটা দেখে মানুষ ভয় পাইতো। তা তারপরে ওনার বাড়িওয়ালা অনুমতি দিলে যে ছেলেটাকে নিয়ে আসো, আমরা যত্নবান করে যে ভালো হয়ে যায়, আমার ছেলে ফেলে না রেখে দেবো। তা যাই হোক উনি বসন্ত রোগ ভালো হয়ে গেল, বাসায় আইসি কিছুদিন পর। এই জায়গা জমি মরণ সার, আর ওই জায়গা যে জায়গা সমাধান হয়েছে ওই জায়গায় তার ৭০টা ঘর ছিল, ভিতরে মারা গেছে লালন। সূত্র মতে লালন জন্মেছিলেন অবিভক্ত বাংলায় ১৭৭৪ সালে ব্রিটিশ আমলে। আসলে লালন সম্পর্কে তেমন একটা জানা যায় না, কারণ ওনার যে ব্যক্তিগত তথ্যগুলো আছে, ওনার কোথায় জন্ম, কোথা থেকে এসছে, এগুলো এক একজন এক এক রকম মতামত দেয়। তবে এগুলো মনে হয় সঠিক না। মূল জিনিস হলো তার কথাগুলো মানা, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। লালন সাইজি শুধু কুষ্টিয়াবাসীর জন্যই নয়, সারা বাংলাদেশের গৌরব। বাংলাদেশে যে কজন বড় দার্শনিক আছেন তাদের মধ্যে এই লালন সাইজি একজন অন্যতম দার্শনিক। তার লেখা গানগুলো নিয়ে দেশে বিদেশে প্রচুর গবেষণা হয়েছে এবং তা থেকেই উঠে এসেছে লালনের এক নতুন দর্শন। তিনি খুব সহজ সরল ভাষায় জীবনের দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে এনেছেন। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। তিনি ধর্ম, বর্ণ, গোত্র সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন এবং এই অসাম্প্রদায়িক মনোভাব থেকেই তিনি গান রচনা করেছিলেন। তার গান প্রভাবিত করেছিল সে সময় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং এলেন গিন্সবার্গের মতো কবি, সাহিত্যিক, দার্শনিকদের। এবং এখনও লালন সঙ্গীত দেশে বিদেশে বহু গবেষকের গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাইজির যে ভাবধারাটা, ভাবের জিনিসগুলো, এগুলো
ভাষা দিয়ে আসলে প্রকাশ করা যায় না, এগুলো ভাবে দিয়েই সেগুলো সংগ্রহ করতে হয়। তার কারণ হলো ভাব এবং ভাষা। মানুষ যখন তার চিন্তা এবং চেতনার বহিঃপ্রকাশ করে সেটা হলো ভাষা। আর যে চিন্তা চেতনা মানুষের ভিতরে আসে তার অর্ধেকও কোনো মনীষী, কোনো পণ্ডিত যারা লিখেন তার অর্ধেকও লিখতে পারেন না, বাকিটা তার ভাবের মধ্যেই থেকে যায়। তাহলে এই ভাবের জিনিস সংগ্রহ করতে হলে ভাবের লেনাদেনা করতে হবে, এখানে ভাষা বাক্য থাকছে না। আরেকটা জিনিস যে যারা তত্ত্ব, আত্মা এবং দেহ নিয়ে সাধনা করেন তারা অধিকাংশই মূর্খই। মূর্খ বলতে প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট তাদের নেই, যেমন পরিচয়পত্র। তো দেখা গেছে যে ফকির লালন সাঁইজিও তথৈবচ কোন স্কুলে পড়েছিল আমরা জানি না। যখন বাংলা ভাষার পুরো রূপ আসেনি, আজ থেকে প্রায় 150-200 বছর আগে, তখন তিনি এসব কথাগুলো বলেছেন বলতে কাউকে দিয়ে লিখিয়েছেন। তো বলতে যে 8 কুঠুরি 9 দরজা, এই দেহের মধ্যেই অষ্টভাজ, 8টি কুঠুরি এবং 9টি দরজা আছে, এগুলো গুনলে আপনারা পেয়ে যাবেন। আর অচিন পাখির কেমনে আসে যায়, যে পাখিটা এই কোন দিক দিয়ে যে যায় আসে, একদিন গেল আর ফিরে আসলো না, সেদিন আর আমার কোনো দাম নেই। এখানেই যদি আমি পড়ে যাই, পাখিটি যদি আর ফিরে না আসে, তাহলে আপনারাই বলবেন এটা একটা লাশ, এইরকম। আর পাখিটার, অচিন পাখিটার নাম প্রত্যেকটা মানুষের নাম অনুসারে। তাই বলছে যে তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার রবকে চিনিবে। কোনো ধর্মগ্রন্থ আজও পর্যন্ত উল্লেখ করতে পারেনি যে আমার ভগবান বা আমার আল্লাহ বা আমার ঈশ্বর তার চেহারা বা তার চেহারা নিদর্শন। শুধুই যেখানে গেছে, ধরেন হজ করতে গেছে রাসূলের রওজা শরীফে, সেখানে যে বিশাল বিশাল ইট পাথরের দালান, অনেক কারুকাজ খচিত, দেখে মনে হয় এগুলো কোনো মানুষ করেনি, প্রভু স্বয়ং নিজে করেছেন। কিন্তু খবর নিয়ে জানা গেল এগুলো সব মানুষই করেছে। মানুষ কিন্তু একটা রহস্য। তাই বাউল ফকিরা ধারণা করেন প্রভু যদি কখনো ধরাধামে আসেন তাহলে তিনি এই মানুষ রূপে আসবেন, এসে কিছু ভালো মেধাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে তিনি আবার নিজ আসনে গিয়ে বসবেন। এমনিভাবেই তিনি যুগ যুগ ধরে আমাদের পাশাপাশি এসে দাঁড়াবেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে এবং বিশ্বাসের জায়গাটাকে অনেক বেশি দৃঢ়, মজবুত, শক্ত করতে হবে, তাহলে এটারও ভালোভাবে উপলব্ধি করা সম্ভব। মহাত্মা গান্ধীর আগেও ভারত উপমহাদেশের প্রথম মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল লালন সাঁইজিকে। লালনের জীবন সম্পর্কে তেমন বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না। আসলে লালনের জীবন, তার চিন্তা ভাবনা, জীবন দর্শন সব কিছুই জানা যায় তার লিখিত গানগুলো থেকে। তার গানে খুঁজে পাওয়া যায় তার জীবনের কিছু ঘটনা, তার জীবন দর্শন, আধ্যাত্মিক চেতনা। এই ওয়াহাদানিয়াত তরিকাতে যদি কোনো ব্যক্তি দাখিল হয় এবং পীর এবং মুর্শিদ এই তরিকার লাইনটাকে সুসুন্দরভাবে রক্ষা করে চলতে পারলেই ভালো। নরম, সভ্য, শান্তভাবেই এই ধর্মকে প্রতিষ্ঠিত করতে হয়। আর এই ধর্ম প্রতিষ্ঠিতর কারণটাই হলো এই মানুষকে ভালোবাসা, মানুষের সুসুন্দর জানানো, ধর্মটাকে ভালো করে বুঝে নিতে হবে যে মানুষ জ্ঞানকে লাভ করতে পারে, যে মানুষকে স্রষ্টাকে লাভ করতে পারে। এই লাভ করার জন্য এই পথে অগ্রসর হওয়া। এই জন্যে লালন শাহ বলল, যে পথে সাই চলে ফেরেও তার খবর কে করে। এই যে খবর করতে পারে তার জন্য এই পথটা সুসুন্দর এবং ভালো। বাড়ির পাশে আর শ্রীনগর, সিথায় গর পড়শি বসত করে, পড়শি বসত করে, আমি এক দিনও না দেখিলাম তারে। অডিটোরিয়ামের পাশের ভবন হলো একাডেমিক ভবন। সেখানে আছে লালন মিউজিয়াম। মিউজিয়ামের প্রবেশ ফি 10 টাকা। এক রুমের একটি মিউজিয়াম। দাঁড়িয়ে আছি লালনের জীবদ্দশায় আঁকা তার একমাত্র চিত্রকর্মটির সামনে, যেটি এঁকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই যতীন্দ্রনাথ ঠাকুর 1889 সালে। এটিই তার জীবদ্দশায় আঁকা একমাত্র চিত্রকর্ম। যতীন্দ্রনাথ ঠাকুর লালন সাঁইজিকে সামনে থেকে দেখে তার এই চিত্রকর্মটি এঁকেছিলেন।
এটি হচ্ছে লালনের ব্যবহৃত শত বছরের পুরনো সেই দরজা, যেটি লালন মিউজিয়ামে রাখা আছে। এখানে আরো আছে লালন সাইজির ব্যবহৃত একটি কাঠের টুল, আছে তার শিষ্যদের ব্যবহৃত কিছু জিনিসপত্র। এই লালন মিউজিয়ামে আরেকটি চিত্রকর্ম রয়েছে, যেটি একটি কাল্পনিক চিত্রকর্ম। এটি এঁকেছিলেন নন্দলাল বসু। এছাড়া এই মিউজিয়ামে রয়েছে লালন ভক্তদের আঁকা ছবি এবং বিভিন্ন পোর্ট্রেট, এবং সেই সময়কার ব্যবহৃত তৈজসপত্র রয়েছে বেশ কিছু। মিউজিয়াম দেখা শেষ করে এখন যাচ্ছি। শুরুতেই দেখে এসেছিলাম রাস্তার ওপারে যে খোলা মাঠ, যেখানে লালন মেলা হয়, সেখানটায় বেশ বড় মাঠ। এখানেও আছে সাইজির একটি মুরাল। আর লালন ভাস্কর্য। অনুষ্ঠানের জন্য আছে বড় একটি মঞ্চ। লালন কমপ্লেক্সের ঠিক অপোজিটেই রয়েছে বিশাল বড় মাঠ। এই বিশাল বড় মাঠটিতেই হয় লালন মেলা, যেখানে রয়েছে লালনের প্রতিকৃতি, লালন মঞ্চ এবং লালনের ভাস্কর্য। এবং এই মাঠের চারদিকে হচ্ছে নদীর ঘাট। এই নদীর নাম কালীগঙ্গা। এই সেই কালীগঙ্গা, যে নদী দিয়ে কলার ভেলায় ভাসতে ভাসতে বসন্ত রোগী সাইজি এখানে এসে পৌঁছেছিলেন। এই নদীর ঘাট থেকে উদ্ধার করে মলম শাহ লালনকে নিজের বাসায় নিয়ে যান। এখানে পাকা একটি ঘাট করা হয়েছে, নাম দিয়েছে রাজঘাট। রাজঘাট আর নদীর কিনারে বসে আছে লালন ভক্তরা। নদীর ঘাটে বসে থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। চলছে গান বাজনা। ধরবি কোনা কাঞ্চিতে চাতক পাখির মিলি ধারা কৃষ্ণায় জীবন যাই গো মারা। 8 কুঠুরি 9 দরজা, মাঝে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই। লালনের গানে মানুষ আর সমাজই ছিল মুখ্য। লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ, আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় আত্মসাধনার মাধ্যমে। দেহের ভেতরেই থাকে সেই মনের মানুষ, যাকে তিনি অচিন পাখি বলেছেন। তার এক গানে বলেছেন, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এইসব আধ্যাত্মিক গান থেকেই লালন দর্শন ফুটে ওঠে খুব চমৎকারভাবে। সেই অচিন পাখির সন্ধান মেলে পার্থিব দেহ সাধনার ভেতর দিয়ে দেহোত্তর জগতে পৌঁছানোর মাধ্যমে। আর এটাই বাউল তত্ত্বে মহামুক্তি লাভ।
ফকির লালন সাঁইজি সব সময় মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন, যেটা তার লিখিত হাজার হাজার গান থেকে প্রমাণিত। তার সময়ে সমাজের নানা কুসংস্কারকে তিনি গানের ভেতর দিয়ে করেছিলেন প্রশ্নবিদ্ধ। তখনকার সমাজের ধর্ম, বর্ণ, গোত্র, জাতিভেদ প্রথা ভেঙে তিনি গড়ে তুলেছেন একটি আখড়া, এবং সেই আখড়াতে ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ এসে থাকতে পারত। তিনি প্রচলিত সমাজের ভেতরেই আরেকটি সমাজ গড়েছিলেন সেই 100 বছর আগে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কিরূপ দেখলাম নাই নজরে। তার গানের এই দুটি লাইন থেকেই পরিষ্কার হয়ে যায় লালনের জীবন দর্শন এবং ধর্ম নিয়ে তার দৃষ্টিভঙ্গি। লালন ফকির মানবতা ধর্ম করতেন, মানুষের ধর্ম করতেন, মানুষকে ভজতে বলেছেন। তাই লালন ফকিরের একটা গানে আছে, মানুষ ভজলে সোনার মানুষ হবে, এবং উনি মানুষের ধর্মই করতে বলেছেন। যে এই মানুষ সব কিছু, এই মানুষকে ভজলে অনেক কিছু ডেভেলপ করা যায়, এই মানুষের ভিতরে অনেক কিছুই সন্ধান পাওয়া যায়। তাই আমরা সাঁইজির গানেই আমরা বিশ্বাস করি যে মানুষ ভজলে সোনার মানুষ হবে। লালন 1890 সালের 17 অক্টোবর 116 বছর বয়সে তার নিজ আখড়ায় এই ছেউরিতে মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুর আগেও সারা রাত তিনি তার শিষ্যদের নিয়ে গান বাজনা করেছেন। এক সময় বলেন আমি চলিলাম, এবং তার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। আজও সারা বাংলাদেশ থেকে, পশ্চিমবঙ্গ থেকে লালন ভক্তরা অক্টোবর মাসে আসেন লালনের আখড়ায় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, ভালোবাসা জানাতে। লালনের রাজঘাট থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।